গতকালকে বাংলাদেশ যখন ট্রফিটা জিতলো, সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ, এটা তো বাংলাদেশ আগেও জিতছে। এবার ট্রফি জয়ের পরে যে ঘটনাগুলো ঘটলো সবই আপনারা দেখছেন, সব কিছু নিয়েই অনেক আলোচনা হচ্ছে। কে ট্রফি ছুঁতে পারছে, কে ট্রফি নিয়ে ছুট দেওয়ার চেষ্টা করছে, এগুলো দুষ্টামি বাচ্চাদের মধ্যে থাকবে। এগুলো নিয়ে বেশি মন খারাপ করবেন না, ভালোগুলো দেখবেন। একটা অসাধারণ দৃশ্য দেখে আমার চোখটা আটকে গেছে। এখনও ওই দৃশ্যটাই বারবার চোখের সামনে ফিরে আসতেছে। রোনান সুলেভান সেলিব্রেট করতে করতে বাউন্ডারির কাছাকাছি আসছে, তার পরিচিত লোকজন তার কাছে এসে কথা বলতেছে। হঠাৎ করে গ্যালারির দিক থেকে একজন অতি বৃদ্ধা মানুষ, অতি বৃদ্ধা, লাঠিতে ভর দিয়ে হাঁটতেছিলেন। তিনি হঠাৎ করে লাঠিটায় ভর দেওয়া ভুলে গেলেন। দুটো হাত দুপাশে ছড়ায় দিয়ে রোনানের দিকে জড়ায় ধরার মতো করে আগায় গেলেন। রোনানও মনে হলো যে তার পৃথিবীর সবচেয়ে দামি কেউ তার দিকে হাত উঁচু করে আগায় আসতেছে, দু হাত উঁচু করে। রোনানও এসে তাকে জড়ায় ধরল। কে এই ভদ্রমহিলা? নিশ্চয়ই আপনাদের সবার বুঝে যাওয়ার কথা, এবং যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন উনি কে। উনি সেই সুলতানা আলম, যার কারণে সুলিভান ভাইরা আমেরিকান হয়েও বাংলাদেশি হয়ে গেছে। যার বলা গল্প শুনে তারা বাংলাদেশ নামে একটা স্বর্গে বিশ্বাসী হয়ে গেছে। যার কারণে বাংলাদেশের যুব দলের রোনান ডেকলান নামে দুটো সুলেভান ভাইকে, যাদের দুই ভাই অলরেডি মোটামুটি দুনিয়া কাঁপানো ফুটবলার, তাদেরই দুটো ভাইকে আমরা বাংলাদেশ দলের জার্সি পরে খেলতে দেখছি, সেই সুলতানা আলম। এই সুলতানা আলমের স্বপ্নের কথা আজকে একটু বলি। আমি আগের দিনের কন্টেন্টে, যেদিন রোনানের অভিষেক হলো, সেদিনের কন্টেন্টে সুলতানা আলমের কথা বলছিলাম, ওর নানির কথা বলছিলাম। তখন অনেকে আমাকে ইনবক্সে নক করছেন বা পোস্টেও কমেন্ট করছেন যে নানির সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চান। যদিও সুলতানা আলম সম্পর্কে আমি আমার একদম কন্টেন্ট ক্যারিয়ারের শুরুর দিকে, মানে 2024-এর শুরুর দিকে একটা কন্টেন্ট করছিলাম, অল্প কিছু ইনফরমেশন দিয়ে ওই পত্রপত্রিকায় যা পাইছিলাম। পরে সুলতানা আলমের ইন্টারভিউ দেখছি, তার বেশ কিছু কথাবার্তা শুনছি। ইচ্ছা ছিল কথা বলার, এখনও পর্যন্ত কথা বলতে পারি নাই। যদি পারি তাহলে আবার কন্টেন্ট করব। এখনও পর্যন্ত যা জানি ইন্টারভিউ দেখে টেখে, সেইগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে গল্প করি যে সুলতানাস ড্রিমটা কী। কী করে সুলতানা আলম নামে একজন পদার্থবিজ্ঞানী এই বাংলাদেশের একটা স্কলার পরিবার থেকে ফিলাডেলফিয়ায় গিয়ে স্থায়ী হলেন, এবং সেখান থেকে 4টি ফুটবলার, তারকা ফুটবলার, তাদেরকে বাংলাদেশ নামে তৃতীয় বিশ্বের একটা সবুজ দেশের স্বপ্নে স্বপ্নাতুর করলেন। এই স্বপ্নে 4টা ছেলে বাংলাদেশী হয়ে গেল, কখনো বাংলাদেশ না দেখে। এই সুলতানাস ড্রিমের গল্পটা আজকে করি। আচ্ছা, শুরুতে একটা জিনিস ব্যাখ্যা দেই। এই যে সেটআপে বসে কথা বলতেছি, এই সেটআপটা আগে একদিন এখানে আমি কন্টেন্ট করছিলাম। সেটাতে অনেকে খুব প্রশংসা করছিলেন। সাউন্ড নাকি খুব ভালো আসছিল। আজকে কেমন আসবে আমি জানি না। আমি ভালো ভেবে করলে খারাপ আসে। তো আজকেও সেই আশায় বসছি। এই সেটআপটা অনেকেই বলছিলেন যে সেটআপটা যেন কন্টিনিউ করি। এটা আমার বাসা না, এটা আমি আসলে আমার এক বন্ধুর বাসায় বেড়াতে এসে এখানে বসে করছি। আমার বন্ধুরাও এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। ফলে এক বন্ধুর বাসায় এসে করছি। তবে আপনাদের যেহেতু জিনিসটা ভালো লাগছে, আই হোপ যে আমার ট্রিটমেন্টটা আরেকটু বেটার পর্যায়ে গেলে আমি বাসায় অন্তত এই জিনিসটা বসায় ফেলবো। এই যে মাইক্রোফোনটা, পডকাস্ট মাইক্রোফোন বা যাই বলুক এটাকে। তো সেখানে কি বলবো? সেখানে নিশ্চয়ই ভালো, ভালো কথাই বলতে হবে। আমি আজকে সকালের কনটেন্টেও বলছি, আবারও বলি, আমি চেষ্টা করব আমার বাকিটা জীবন আমি ইতিবাচক কথাবার্তা বলে, ইতিবাচক গল্প বলে কাটাতে। আমি সমালোচনা এবং গীবত করা, এটা থেকে একটু দূরে থাকতে চাই। যদি নিতান্ত জাতীয় স্বার্থের কোনো বিষয় আসছে, তখন নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা করব, কিন্তু সমালোচনা আর করতে চাই না। যাই হোক, ভালো কথা যেহেতু বলবো, তাহলে সুলেভানদের নানির গল্প না বললে হবে না। এর চেয়ে ভালো কথা এই মুহূর্তে বাংলাদেশে নাই। সুলতানা আলমের চেয়ে ভালো কথা আপনি কোথায় পাবেন? সুলতানা আলম কে? এটা যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব যে সুলতানা আলমের 14 গোষ্ঠীতে যত মানুষ, সব হচ্ছে একাডেমিক, ওস্তাদ মানুষ এবং স্কলার, বড় বড় স্কলার। সুলতানা আলমের বাবা বাংলাদেশের প্রখ্যাত একজন চিকিৎসক। ওনার বাবার নামটা আমি জানতে পারি নাই, কিন্তু ওনার একটা ইন্টারভিউতে ওনার মুখেই শুনতেছিলাম ওনার বাবা একজন ফেমাস সার্জন ছিলেন। দেখেন, ওনার বয়সী 86 এখন।
তার মানে ওনার বাবা কোন যুগের ফেমাস সার্জন ছিলেন কল্পনা করেন। ওনার চাচা ব্যারিস্টার, এক চাচা। আরেক চাচা সলিসিটর ব্রিটেনে। মানে ওনরা ওই স্কলার একটা ফ্যামিলিতে জন্ম সুলতান আলমের। আর স্কলার ফ্যামিলিতে জন্ম না হলে সেই পাকিস্তান আমলে একটা মেয়ে, ঢাকার একটা মেয়ে ফিজিক্সের মতো একটা জটিল বিষয়ে পড়াশোনা করে পিএইচডি করতে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে চলে যাবে। এটা ভাবাটা একটু কঠিন না? পাকিস্তান আমলের একটা মেয়ে। সুলতানাস ড্রিম কি সাধে বলি? বেগম রোকেয়া সুলতানা যে সুলতানার কথা ভাবছিলেন, মনে হয় এই রকম এক সুলতানার কথাই ভাবছিলেন, যে পাকিস্তান আমলে এই ঢাকা থেকে পিএইচডি করতে পেনসিলভেনিয়াতে চলে যাবে। এবং সেখানে গিয়ে উনি কিন্তু বেশ বয়স করে বিয়ে করছেন। কারণ প্রথমে পিএইচডি কমপ্লিট করছেন, কমপ্লিট করে ইউনিভার্সিটিতে কিছুদিন লেকচারার হিসাবে কাজ করছেন, পরে ইউএনের চাকরিতে গেছেন। আগের দিনই বলছিলাম ইউএনের চাকরিতে বেশ কিছুদিন আফ্রিকান বিভিন্ন দেশে, সুদান বা বিভিন্ন দেশে চাকরি করছেন। এরপরে এসে থিতু হলেন পেনসিলভেনিয়াতে, এবং সেখানে আবার বিয়ে করলেন আর এক ভুবন খ্যাত স্কলারকে। মেয়েটির নাম হেইকি কিডেনহর্ফ। হেইকিও খুব স্কলার মেয়ে, পড়াশোনায় খুবই ভালো, সেও কিছুদিন ইউএনে চাকরি করছে। হইলে কি হবে, এই মেয়ে যখন বয়স 12-13, সে ফুটবলে প্রচণ্ড আসক্ত হয়ে গেল। সকার, আমেরিকার যেটা সকার, মানে মেসি গিয়ে যেটাতে ফুটবল বানাচ্ছে, তার আগ পর্যন্ত তো ওটা সকারই থাকলো। পেলে বেকেনবাওয়ার কেউই পারলো না সকারে ফুটবল বানাইতে, মেসি বানালো অবশেষে। ট্রাম্প এর মাঝে দেখলাম বলতেছেন যে আচ্ছা এই জিনিসটারে কেন আমরা সকার বলি, এই জিনিসটা তো অবশ্যই ফুটবল, এটা দেখলে ফুটবল মনে হয় না? মানে কি আজব কথা, এটা দেখলে কেন ফুটবল মনে হবে, এটা মেসি খেলে বলে এটারে ফুটবল মনে হবে। ওকে, ফরগেট ইট। সেই সময় সকার খেলা শুরু করলো হেইকি। এটা একটা কারণ হচ্ছে সে একটা ছেলের সঙ্গে ওই সময় প্রেম করত। ওই ছেলেটিও আবার বেশ বড় সকার প্লেয়ার। ছেলেটির নাম ব্রেন্ডান সুলিভান। বুঝতে পারতেছেন যে রিলেশনটা কোত্থেকে কই যাচ্ছে। হেইকি হচ্ছে সে অবশ্য বলে, সে একটা ইন্টারভিউতে বলছে সুলেভানদের মা, যে আসলে মা যখন আফ্রিকান কান্ট্রিগুলোতে চাকরি করতেছেন তখন আমি তো ডরমিটরিতে থাকি, আমার বিকেলটা কিছু করার নেই। মা তাগিদ দেন, পড়াশোনা করো, স্কলার হতে হবে, হয় ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, নতুবা পদার্থবিজ্ঞানী হবা, বাবার মতো কিছু একটা তো হতে হবে। ফুটবলার যে একটা হওয়ার জিনিস এটা মা কখনোই বিশ্বাস করেন না। সুলতান আলমের একটা ইন্টারভিউ দেখলাম, উনি এখনও মেয়ের উপর, নাতিদের উপরে এই কারণে খুব বিরক্ত, হাসতে হাসতে বিরক্তি প্রকাশ করেন। তো হেইকে আসলে বিকালটা কাটাতো ফুটবল খেলে। সে ফুটবল মাঠেই মেয়েদের কোচ তখন হচ্ছে এই ব্রেন্ডন সুলিভান। ব্রেন্ডন সুলিভানের বাবা বেশ নাম করা কোচ। উনি কিন্তু আমেরিকার বাইরেও কোচিং করেছেন বিভিন্ন দলে। বড় কোনো দলে কোচিং করার নাই, কিন্তু আমেরিকার বাইরেও কোচিং করেছেন ব্রেন্ডন সুলিভানের বাবা। আর ব্রেন্ডন সুলিভান নিজে হচ্ছে তখন এ লিগে খেলে, যেটা পরে কনভার্টেড হয়ে মেজর সকার লিগ হয়েছে বা কিছু। এবং ব্রেন্ডন সুলিভান পরে নাম করা কোচ হয়েছেন, মানে কুইনদের আমলে এসে ব্রেন্ডন বেশ ভালো কোচ হয়েছেন। ব্রেন্ডনের সঙ্গে সম্পর্ক এবং সময় কাটানো, এই দুটো মিলে হেইকি ফুটবলে আগ্রহী হয়ে পড়লো। এবং হেইকি পেনসিলভেনিয়া টিমে কিন্তু, মেয়েদের টিমে কিন্তু মূল টিমেও খেলছে। কিন্তু ওই মা একদম পছন্দ করতেন না। মা যখন ইউএসএ এসে সেটেল করলেন, ওনার বাকি বোনরাও, সুলতানার বাকি বোনরাও কিন্তু ইউএসএতে সেটেল করলো। তারা মূলত ফিলাডেলফিয়া বেস। এখন সবাই ফিলাডেলফিয়া বেস, ওদের ফুল ফ্যামিলি, সব আত্মীয় স্বজন ফিলাডেলফিয়াতে। ওই মা খুব বিরক্ত, এই তুই এটা কি করে বেড়াস, মেয়ে হয়ে ফুটবল খেলে বেড়াস। মেয়ে হয়ে হয়তো বলেন না, কারণ উনি নিজেই তো প্রগ্রেসিভ মানুষ, সেই পাকিস্তান আমলে ওই 7 সমুদ্র পাড়ি দেওয়া মেয়ে। কিন্তু ওনার কাছে ফুটবলটা, খেলাধুলা কেন করবি, পড়াশোনা করবি, পড়াশোনা করবি, স্কলার হবি। মেয়ের সঙ্গে ওনার নাকি দীর্ঘদিন, উনি এর মাঝে একটা ইন্টারভিউতে বলতেছিলেন, দীর্ঘদিন যোগাযোগই বিচ্ছিন্ন ছিল। মানে মেয়ে কথা বলতে চাইতো না। মা এত রূঢ় ব্যবহার করতেন এটা নিয়ে, এই ফুটবল নিয়ে। আর জামাই বিয়ে করছে একটা ফুটবলার, সেটা নিয়েও খুব বিরক্ত। এবং উনি বলতেছিলেন এত ফাজিল জামাই। ভদ্রমহিলার কথা যদি শোনেন, একটু সার্চ দিয়ে ইন্টারভিউ দেখেন, অনেক ইন্টারভিউ পাওয়া যায় এখন ওনার। একেবারে মনে হয় যে শান্তিনিকেতন ওই বিশ্বভারতী থেকে মাত্র উঠে আসা কেউ কথা বলতেছেন, ওই কলকাতার ওই টোনে কীভাবে যেন কথা বলেন। পাকিস্তান আমলে অবশ্য আমাদের এই ঢাকার যারা প্রোগ্রেসিভ এডুকেটেড ছিলেন, তারা কলকাতার ওই টোনেই কথা বলতেন, ওই সব ফ্যামিলিগুলো। তো যাই হোক, ওই টোনে খুব বলতেছেন। আমার জামাইটাও হয়েছে সেরকম ফাজিল, আমার সঙ্গে পর্যন্ত ফাজলামো করে।
মানে শাশুড়ির সঙ্গে ফাজলামো করাটা তো আমাদের বাঙালি সংস্কৃতিতে পড়ে না। কিন্তু ওদের জন্য তো এটা খুব ফাজলামো মানে সবার সঙ্গে ফাজলামো করতে হবে। তো এই ব্রেন্ডন এবং আ আ হেইকি এদের ৪ টি সন্তান। এই ৪ টি সন্তানের ক্ষেত্রে আবার একটা ঘটনা ঘটলো। হেইকি তো নিজেও কিছুদিন চাকরি করতে আমেরিকার বাইরে থাকলেন। আবার ব্রেন্ডন একদম পরিবারে সময় দিতে পারেন না। ব্রেন্ডন যেটুক সময় বাসায় আসেন, তার টার্গেট থাকে কোন সময় ৪ টা ছেলেরে নিয়ে ছোটগুলো যখন ৩, ৪ এই বয়সে উনি তাদেরকে নিয়ে ফুটবল মাঠে চলে যান। এই উনার শাশুড়ি বলতেছিল যে, মানে কিরকম ফাজিল, এই বয়সী বাচ্চারে কোথায় পড়াশোনা শিখাবে তা না বাবা-মা দুজনই ধরে মাঠে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কোনো কথা? ওই বয়সে ফুটবল মাঠে নিয়ে যেত। কিন্তু বাকি সময় দেখবে কে? বাকি সময় দেখতো হচ্ছে নানীরা। এখানে নানিরা ব্যাপারটা একটু নতুন সংযোজন হলো আমার জন্য। আমি ভাবতাম যে শুধুমাত্র সুলতানাস ড্রিমই। অ্যাকচুয়ালি ওনরা যে কয়েক বোন, শুধু আপন বোন তা না, কাজিনরা মিলেও সুলতানা ম্যামরা কয়েক বোন আমেরিকায় থাকেন। ফলে ওই যে সুলেভানরা ৪ ভাই, কুইন, রোনান, ডেকলান ২ টো যমজ আর কাভান সবার ছোট। এবার ঠিক বলছি? এই যে ৪ ভাই। এবার মনে হয় ঠিকঠাক বলতে পারছি। এই ১ম বারের মতো মনে হয় ঠিক বললাম, জানি না সেটাও ঠিক হলো কিনা। এই ৪ ভাই ঘুরে ফিরে নানীদের কাছে থাকে। বেশি তো অবশ্যই সুলতান আলমের কাছে থাকে। আর ঘুরে ফিরে নানীদের বাসায় থাকে। মানে মা খেলতে চলে যাচ্ছে বা মাও পরে কোচিংয়ে গেল, বাবা কোচিং করাচ্ছে। বাবা বড় ক্লাবের কোচ তখন আমেরিকায়। সময় পায় না বাচ্চাদের পেছনে সময় দেওয়ার। যদিও সুলতানা আলম বলতেছিলেন যে হেইকি যখনই বাসায় আসে, এসে ও যে একটা কর্মজীবী মা, এটা ওকে দেখে বোঝার উপায় নেই। যেটুকু সময় বাসায় থাকে বাচ্চাদের কিভাবে যত্ন করা যায়, মানে একটা পারফেক্ট প্যারেন্টিং এর উদাহরণ হচ্ছে আমার মেয়েটা। ও যে সময়টা দিছে বাচ্চাদের জন্য এত কষ্ট করে সময় বের করে, এই জিনিসটা খুব অপূর্ব লাগছে। দেখেন হেইকি তো আমরা তো সবকিছু বাবার হিসাবে হিসাব করি না? সেই হিসাবে হেইকি কে? হেইকি একজন জার্মান না? জার্মান বিজ্ঞানী বাবার মেয়ে। কিন্তু ওর ভেতরে ওই বাঙালিয়ানাটা যে বাসায় ফিরলে একটু রান্না করতে হবে, একটু বাচ্চাদের যত্ন নেওয়া, এবং বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য কী করে সেটা আরেকটু পরে বলতেছি। একটু বিরক্তিকর মনে হচ্ছে? লম্বা বলতেছি? যাই হোক বলি না, বলে ভালো লাগতেছে। তো হেইকি এসে ওদের যত্ন করতেন। কিন্তু শুধু যত্ন করলে তো বাচ্চাদের হয় না। আগের দিন যেটা বলতেছিলাম, বাচ্চারা কি চায় বড় হয়ে ওঠার পথে? ৫ বছর ৬ বছরে গল্প, গল্প চাই। এখন সুলতান আলমের কাছেই বা কি গল্প আছে? উনি নিশ্চয়ই বাচ্চাদের বসে, বসে ফিজিক্সের গল্প শোনাবেন না, থিওরির গল্প শোনাবেন না। উনি শোনাবেন তো বাংলাদেশের গল্প। সেই বাংলাদেশ কি? সবুজ বাংলাদেশ, বৃষ্টির বাংলাদেশ, মায়ার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ। বাংলাদেশের বাইরে যারা থাকেন, তারা খুব দ্রুত বাংলাদেশের ধুলোটা ভুলে যান, বালিটা ভুলে যান, নোংরাটা ভুলে যান, দুর্গন্ধটা ভুলে যান। এই যে আমাদের পারস্পরিক রেষারেষি, এই যে হিংসা, বিদ্বেষ, এগুলো ভুলে যান খুব দ্রুত। আমি অনেক প্রবাসীর সঙ্গে কথা বলে দেখছি। ভুলেই যায় যে দেশে এইসব সাফারিংস ছিল, এটা আর মনে থাকে না। শুধু মনে থাকে ওই সবুজের কথা, ওই নদীর কথা, ওই সুন্দর বাতাস, বিকেল বেলায় বেরোলে অমুক দেখতাম, তমুক দেখতাম। মানে বাংলাদেশটা একটা স্বর্গ হয়ে যায় তাদের কাছে যখন দেশের বাইরে যান। ওই স্বর্গের গল্প শোনান উনি বাচ্চাদের বড় হয়ে ওঠার পথে। বাংলা বলতে পারে না। রোনান রে এক সাংবাদিক জিজ্ঞেস করছে, "বাংলা বলতে পারো?" সে শুধু একটা লাইন বলতে পারে, "ভালো আছি, সব ঠিক আছে।" এছাড়া বলতে পারে না। বাকি ৩ টা তাও পারে না। কিন্তু বাংলাদেশটা পারে। বাংলাদেশ ১৬ আনা বুঝতে পারে। বাংলাদেশটা মানে ওদের কাছে হচ্ছে একটা মানে পবিত্র ভূমি। যে ভূমি সবুজ, যে ভূমি শীতল, যে ভূমিতে নদী আছে, গল্প আছে, রূপকথা আছে। এই শুনে, শুনে ওরা বড় হচ্ছে। শুধু সুলতান আলমের কাছে শুনতেছে তা না। বাকি নানীদের কাছেও শুনতেছে। মানে সুলতান আলমের কাজিনদের কাছে, বোনের কাছে, সবার কাছে এটা শুনতেছে। শুনে, শুনে ওদের কাছে বাংলাদেশ একটা তীর্থের মতো জায়গায় পরিণত হচ্ছে। এখন আ শুধু রূপকথার দেশ তো আর ৪ টে বাচ্চাকে এরকম টপ ফুটবলার বানাতে পারে না। সে কাজটা নিশ্চয়ই ব্রেন্ডন সুলিভান আর হেইকির কৃতিত্ব। তবে সুলতান আলমের কথা শুনে যেটা বুঝলাম যে ব্রেন্ডন যদিও টপ লেভেল কোচ, আ ভালো ফুটবলার ছিলেন, কিন্তু মূল কৃতিত্বটা হেইকির। দেখেন মায়েদের কৃতিত্ব না আমাদের এই পৃথিবীতে, এখানে আর শুধু বাংলাদেশের কথা না বলি, এই পুরুষশাসিত পৃথিবীতে মায়েদের কৃতিত্বটা আড়ালে পড়ে যায়। ওটা আবার মায়েদের মায়েরা বুঝতে পারে যে মায়েদের কি প্রবল পরিশ্রম। ব্রেন্ডন রসিক মানুষ, শাশুড়ির সঙ্গেও রসিকতা করেন, বাচ্চাদের সঙ্গে দুষ্টামি করতেছেন, তাদেরকে ফুটবল শেখাচ্ছেন। কিন্তু ফুটবলার হিসেবে তৈরি করতেছেন কিন্তু হেইকে।
সুলতান আলম বলতেছিলেন যে, "একটা উদাহরণ শোনো, এই যে কাভান যখন ইউরোপের কোন একটা দলে গেল।" দেখেন উনি ম্যানচেস্টার সিটির নাম ভুলে গেছেন। উনি এই সেদিনও মানে এই মালদ্বীপে বসেও ইন্টারভিউতে বলতেছিলেন যে, "ওই ছোটটা না কি যেন ম্যানচেস্টারের কি একটা দলে খেলবে মনে হয়।" মানে ম্যানচেস্টার সিটি এখন কত বড় দল, উনি তো ফুটবলের ২ পয়সার দাম দেন না। ফলে উনার কাছে কিছু যায় আসে না। কিন্তু ইউরোপের একটা টিমে গেল, তখন হেইকে একটা কাজ করল। কি কাজ করল? ইউরোপে গিয়ে তার তো প্র্যাকটিস শুরু করতে হবে ইউরোপিয়ান সময় ৭ঃ০০ ৭:৩০ এরকম সময়, ইংলিশ সময়। এখন ওর শরীর তো চলতেছে আমেরিকান টাইমে। এইটুকু বাচ্চা, কাভান তো একেবারে ছোট মানুষ। এইটুকু বাচ্চা ও ম্যানচেস্টারে গিয়ে ম্যানচেস্টারের সময় ৭ঃ০০ ৭:৩০ উঠে প্র্যাকটিস করবে কিভাবে? মাঠে যাবে কি করে? ও আমেরিকার সময় ৭ঃ০০ ৭:৩০ উঠে অভ্যস্ত। যখন ম্যানচেস্টারে ওকে ৭টায় মাঠে যেতে হবে, তখন তো আমেরিকান সময়ে বাজে রাত ৩টা। ওর বডি ক্লক বলতেছে রাত ৩টা বাজে। ওর তো ঘুম থেকে উঠতে কষ্ট হবে। প্রতিদিন প্র্যাকটিসে ঠিকমতো এফোর্ট দিতে পারবে না। এই হেইকি ওকে এই যে ইউরোপ যাত্রার আগে ১ মাস ধরে প্রতিদিন আগের দিনের চেয়ে ১ ঘন্টা আগে ঘুম থেকে তুলতেন। আপনি কল্পনা করতে পারেন এই যে সায়েন্টিফিক অ্যাপ্রোচটা, বাচ্চাটার শরীর যাতে জেট ল্যাগে আটকে না যায়, বাচ্চাটা জেট ল্যাগের কারণে ইউরোপে গিয়ে খাবি না খায়, এ কারণে উনি একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচে গেলেন। প্রতিদিন আগের দিনের চেয়ে ১ ঘন্টা আগে ঘুম থেকে তোলা শুরু করলেন। একসময় দেখা গেল যে কাভান প্রতিদিন রাত ৩টায় উঠে প্র্যাকটিস শুরু করতেছে। এটা ইউরোপে যাওয়ার ১ সপ্তাহ আগেই তার বডি তৈরি হয়ে গেল। সে যখন ম্যানচেস্টারে গেল, ততক্ষণে সে তার বডি ক্লকের যে রাত ৩টা, মানে ম্যানচেস্টারের সময় ৭ঃ০০ ৭:৩০, সে সময় সে মাঠে নামতে রেডি পুরোপুরি। তার বডি আর তখন বিদ্রোহ করতেছে না। সে তার সেরাটা দিতে পারতেছে ট্রেনিং। কি অসাধারণ চিন্তা! তাহলে এইটা কাভানের জন্য যখন করছে হেইকি, বাকি ৩ সন্তানের জন্যও এরকম সব কৌশল করছে না? যাতে তাদেরকে টপ লেভেলে ফাইট করার যোগ্য করা যায়। এবং সেটার ফল কিন্তু আমরা দেখছি। এই যে কুইনের ব্যাপারে আমরা ১ম আগ্রহী হলাম কেন? কারণ ফিলাডেলফিয়ার হয়ে ও মুখোমুখি হলো ইন্টার মায়ামির। ইন্টার মায়ামিতে সে মেসির সঙ্গে ছবি তুলল। মেসি খুব প্রশংসা করছিল কিন্তু কুইনের খেলার। এবং কুইনও পরে বলছিল যে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে হয় হয়ে গেল যে আইডলের এগেইনস্টে খেললাম, আইডলরে এতবার ট্যাকেল করলাম। পরে কাভানও খেলছে মেসির এগেইনস্টে, দুবাই খেলছে। রোনান ডেকলান কি মেসির এগেইনস্টে খেলছে? আই এম নট সিউর। এটা আমি নিশ্চিত হতে পারি নাই যে রোনান ডেকলান কি খেলছে কিনা। কথা বলতে পারলে বোঝা যেত। কিন্তু ওই লেভেলের খেলোয়াড় তো হয়ে গেছে। আপনি চিন্তা করেন ৪ টা ছেলে, ব্রেন্ডন আর হেইকির ৪ টা ছেলে, সুলতান আলমের ৪ টা নাতি। ৪ টা নাতিই ইন্টারন্যাশনাল ফুটবলার। বড়টা আগে আমেরিকা দলে ঢুকে পড়ছে। ছোটটাকে তো মনে করা হচ্ছে যে আসলে সে মেসিদের লেভেলে ফাইট দিবে। মেসি হবে না, মানে ইন্টারন্যাশনাল লেভেলে, ইউরোপিয়ান লেভেলে ফাইট দেবে। অলরেডি ম্যানচেস্টার সিটির কন্ট্রাক্টেড হয়ে গেছে সে। আমেরিকা টিমে খেলতেছে, ইউএস টিমে খেলতেছে, ওয়ার্ল্ড কাপ খেলবে হয়তো এবং ইউরোপে ডমিনেট করবে। আর রোনান ডেকলানকে নিয়েও কিন্তু প্রত্যাশা ওরকমই ছিল যে ফিলাডেলফিয়াতে খেলতেছে তো। ফিলাডেলফিয়া যুব দল থেকে উঠে আসছে। মানে তারাও ইউএস টিমে খেলবে ওরকম স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল। কিন্তু কুইন আর কাভান যেটা মিস করছে, রোনান আর ডেকলান সেটা করতে চায় নাই। এটার কারণ হচ্ছে সুলতান আলম বলতেছিলেন যে ওরা হচ্ছে খুব রোমান্টিক। এই যমজ দুটো ভাইয়ের একটা যমজ মিল হচ্ছে ওরা দুজন খুব রোমান্টিক। মানে ওরা খুব ড্রিমি। কোনো একটা কিছু শুনলে, যদি শোনে অমুক একটা পাহাড়ের উপরে উঠলে এরকম একটা দৃশ্য দেখা যায়, ওরা সেটা দেখার জন্য ওই পাহাড় বেয়ে উঠতে রাজি আছে। রাজি না, ওই পাহাড় বেয়ে উঠে পড়বে। এর মধ্যে দুটো আবার ২ রকম। রোনানটা নাকি ভয়াবহ বাদর একদম ছোটবেলায় নাকি নিয়ন্ত্রণের বাইরে ছিল। সুলতান আলম বলতেছিলেন নিয়ন্ত্রণের বাইরে মানে মানে বেয়াদব ভাইবেন না আবার। মানে এত বাদরামি করত যে হেইকির নাকি জীবন বের হয়ে যেত এরে করতে। আর ডেকলান যমজ হলেও ডেকলান ছোটবেলা থেকেই খুব শান্ত। আমার ধারণা ছিল যে যমজ বাচ্চা মানে সবকিছু একই রকম। দুটো বাদর হলে দুটোই বাদর হবে, দুটো শান্ত হলে দুটোই শান্ত হবে। কিন্তু সুলতান আলমের কাছ থেকে শুনলাম যে দুটো নাকি ২ রকম। একটা প্রচণ্ড বাদর, আরেকটা খুব শান্ত। কিন্তু বাদর হোক আর শান্ত হোক, দুটোর ওই যে কমন সিনড্রোম এক, সেটা হচ্ছে রোমান্টিক। কুইন কাভান যেটা পারে নাই, দেখেন কুইন কাভানের ওই সময়টা যেটা বললাম যে তখন তো আমাদের এখান থেকেও আসলে কোনো উদ্যোগ ছিল না। আমাদের এখানে তো আসলে যা কিছু করার করতেছেন সমর্থকরা।
এই কথাটা আমি যদি প্রতিদিন দুবার করে না বলি তাহলে সমর্থকদের প্রতি অন্যায় করা হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বেজ আমাদের যে সমর্থক গোষ্ঠীগুলো, তারাই তো আসলে হামজারে নিয়ে আসলেন, তারাই সৌমিত্রে নিয়ে আসলেন, তারাই ফাহমিদুল, কিউবা সবাইরে আনলেন। সুলেভানদের যোগাযোগটাও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এরাই করছেন, এই ফ্যানরাই করছেন। তো কুইন কাভানের সময় তো সেটা হয় নাই। কুইন কিন্তু সেই আমলে ওই রেস্টুরেন্টে বসে বিরিয়ানির গল্প দিচ্ছিল। এটা আবার ওর নানি বলতেছিলেন যে, ওদের আবার নানি ভক্তির একটা বড় কারণ এই বিরিয়ানি। মানে শুধু বিরিয়ানি না, বাংলাদেশী খাবার। আ ওর মা হেইকি বাংলাদেশী খাবার রান্না করতে পারে না। এ নিয়ে ৪ ছেলের খুব দুঃখ। মা বাংলাদেশী রান্না করে দিতে পারেন না, নানিদের বাসায় যেতে হবে বারবার। ওই টানে আসে, এসে গল্প শোনে আর বাংলাদেশের প্রেমে পড়ে। কুইন কাভান তো সেই সুযোগ পেল না। তার আগেই ওরা আমেরিকান ন্যাশনালে চলে গেছে। এখন রোনান আর ডেকলান, ওদের সামনে সুযোগটা আসছে। কারণ ততদিনে সোশ্যাল মিডিয়া থেকে ওই অফারটা ব্রেন্ডন সুলিভানের কাছে গেছে। ওরা দুজনও নানির কাছে রোমান্টিক গল্প শুনতে, শুনতে ওরা যেহেতু ওই সবুজ ওই নদীর মায়ায় আগে থেকেই পড়ে গেছে, দুটোই রোমান্টিক। ওরাও বাবারে কনভিন্স করে ফেলছে যে যদি প্রস্তাব আসে আমরা কিন্তু বাংলাদেশে চলে যাব। ওই সবুজের মায়ায় চলে যাব, ওই নদীর কাছে চলে যাব। বাবাও কনভিন্স। বাবার সঙ্গে যখন ১ম যোগাযোগ করছে এবং খুবই ইন্টারেস্টিংলি এ বেলায়ও ফুটবল ফেডারেশনের অনেক আগে সমর্থকরা যোগাযোগ করছেন। সমর্থকরা যখন ১ম জিজ্ঞেস করছেন যে, "আপনি কি আপনার ২ টো ছেলেকে দেবেন বাংলাদেশে?" উনি বলছেন, "হ্যাঁ, ওদের যে উৎসাহ এটাকে আমি হতাশ করতে চাই না। হয়তো এখানে থাকলে ইউএস এর জন্য ফাইট করবে কি করবে না আমি জানি না। কিন্তু ওরা আসলে বাংলাদেশ বলতে পাগল। ফলে আমি ওদের বাংলাদেশ থেকে যদি প্রপার অফার পাই এবং বুঝি যে সবকিছু ঠিক থাকবে, ফ্যাসিলিটিস ওরা গিয়ে ওখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাবে, তাহলে বাংলাদেশে যেতে দিব ওদেরকে।" এই তো ব্যাস দুয়ারটা খুলে গেল। দুয়ারটা খুলে গেলে কি হবে? এই সুলতান আলম কিন্তু ২ টো জিনিস নিয়ে খুব সংশয়ে ছিলেন। এই একটা ইন্টারভিউতে বলতেছিলেন, বেশ আগেরই একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে, "আমার একটু ভয় লাগে যে ওরা গিয়ে হতাশ না হয়।" হতাশ না হওয়ার যে ভয়টা, এটা তো থাকেই। সত্যজিৎ রায়ের স্মৃতিকথা পড়তে গেলে দেখবেন একটা জিনিস, সত্যজিৎ রায় তার ছোটবেলার স্কুলে ফিরে গেছিলেন। গিয়ে আ ওই চৌখাটে মাথায় টাক খাইছিলেন স্কুল রুমে ঢোকার পথে। তো উনি আ তখন হতভম্ব হয়ে গেছেন। ছোটবেলায় উনি ভাবতেন যে এই চৌকাঠটা আকাশের সমান উঁচুতে। কিন্তু ৬.৫ ফুট মানুষ হয়ে গেছেন বড় হয়ে। ফলে চৌকাঠটা উনার চেয়ে ছোট হয়ে গেছে। তো আ সত্যজিৎ রায় ওখানে লিখছিলেন যে শৈশবের স্মৃতিতে ফিরে যেতে হয় না কখনো। ওই ভয়টাও সুলতান আল্লমের ছিল। যে যদি আমার বাংলাদেশ মানে আমি ওদের তো বলছি নদীর কথা, সবুজের কথা, মায়ার কথা, ভালোবাসার কথা। কিন্তু সেই বাংলাদেশে তো আমি ভিড়ও দেখে আসছি। সেই আমলেই ভিড় দেখে আসছি। তারপরে এই যে পত্রপত্রিকায় পড়ি দূষণ, রোদ, অমুক-তমুক, রোদও তো উনি দেখে গেছেন। দিনকে দিন জায়গাটা তো আরো নোংরা হইছে। এটা তো না জানা না। পত্রপত্রিকায় দেখতেছেন, এখানকার সোশ্যাল পরিবর্তনটা দেখতেছেন। সবকিছু মিলে নাতিরা ফিরে গিয়ে যদি ধাক্কা খায়, যদি ভাবে নানি মিথ্যা গল্প করছে, নানি একটা স্বর্গের স্বপ্ন দেখায় দোজখে পাঠায়া দিছে। এই যদি ধাক্কা লাগে, তাহলে এইটা নিয়ে সুলতানা আলমের একটা ভয় ছিল। এই ভয়টা উনার কেটে গেল। কেটে গেল যখন ওদের নিয়ে এই যে এবার বাংলাদেশের ক্যাম্পে আসলেন। দেখলেন দুটোই এই গরমে ঘামতেছে আর হইচই করতেছে। বিশেষত রোনান। রোনানের কাছে মনে হচ্ছে যে এইটাই তো আসলে জীবন। আরে ভাই ওইখানে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় থাকতাম ওটা তো জীবন না। এই যে ঘামতেছি, দৌড়াচ্ছি, হইচই করতেছি, বাংলাদেশী ভাইদের সঙ্গে বাংলা না জেনেও চিৎকার করতেছি এটাই লাইফ। আর ডেকলান ছোট মানুষ, শান্ত মানুষ। ও দেখতেছে এখানে একটা স্বপ্নের জগৎ আছে। ও এই গরমের মধ্যেই সেটা পাচ্ছে। কিন্তু সুলতান আলমের আরেকটা ভয় থেকে গেল। এটা এই সেমিফাইনালের পরদিন নাকি ফাইনালের দিন একটা টেলিভিশন ইন্টারভিউতে বলতেছিলেন। আমি জাস্ট মানে উনার কথাগুলো শুনে নিজেরে সামলাতে পারি নাই। উনি বলতেছিলেন যে উনারে জিজ্ঞেস করছে যে, "নাতি বাংলাদেশ দলের হয়ে খেলে ফেলল। আনন্দে নিশ্চয়ই আটখানা হয়ে যাচ্ছেন।" উনি বলতেছিলেন, "আটখানা না, আমি আনন্দে টুকরো, টুকরো হয়ে গেছি। আমার সবচেয়ে ভালো লাগছে যে ওরা বাংলাদেশে সুযোগ পাইছে। ওরা তো সুযোগ নাও পেতে পারত। কেন?" উনি বলতেছেন, "আমি তো জানি বাংলাদেশে কত ভালো, ভালো ফুটবলার আছে, কত ট্যালেন্টেড ফুটবলার আছে। এখন আমার নাতিরা কি যোগ্যতায় পারবে?" আপনি চিন্তা করেন ইউএস ন্যাশনাল টিমের জন্য ফাইট করতে থাকা ২ টো ছেলে। তারা বাংলাদেশ ন্যাশনাল টিমের সুযোগ পাবে কিনা এটা নিয়ে সুলতান আলম সংশয়ে আছেন। এই সংশয়ের অর্থ কি? এই সংশয়ের অর্থ হচ্ছে আজ থেকে অর্ধ শতকেরও বেশি সময় আগে যে নারী তার দেশ ছেড়ে চলে গেছে, সেই নারীর তার দেশ নিয়ে একটা স্বপ্নের উচ্চ ধারণা। একটা বানানো, একটা নিজের কল্পনায় তৈরি করা উচ্চ ধারণা।
উনি ওই সময় গেছেন হয়তো বাবার কাছে শুনছেন বাংলাদেশে বড়, বড় ফুটবলার আছে। সেই ফুটবলারদের স্ট্যান্ডার্ড কি এটা তো উনার জানার দরকার নেই। ওই যে বড়, বড় ওই ধারণাটা রয়ে গেছে। আমি সবসময় বলি যে আমাদের এখান থেকে প্রবাসে যারা চলে যান তাদের হচ্ছে সবকিছু বাংলাদেশের বড়, বড় লাগে। দেবব্রতর কনটেন্টটাও তাদের কাছে বিরাট ভালো লাগে। দেবব্রতর কনটেন্টের নিচেও তারা বড়, বড় ভালো, ভালো কমেন্ট করেন যে, "দাদা আপনার কথা শুনতে কত ভালো।" তারা জানেনও না তারা ইচ্ছে কত ভালোর মধ্যে আছেন। কিন্তু ওই যে মায়া, ওই যে ঢাকায় আছে দেবুদা, দেবুদার কণ্ঠটা একটা বিরাট কি মায়া। ওইখানে বোধহয় বিরাট ব্যাপার। দেবুদা বোধহয় টিম বিকারির চেয়েও বড় কিছু। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সুলতান আলমরে ক্রাশ করে ফেলল। আপনি চিন্তা করেন সে উনি আ ব ব বলতেছেন যে, "বাংলাদেশে কত ট্যালেন্টেড ছেলে তার মধ্যে আমার নাতিরা কি সুযোগ পাবে? শেষ পর্যন্ত পাইছে তো?" হ্যাঁ, একটু কষ্ট ছিল। যখন ওনারে জিজ্ঞেস করা হয়েছে যে, আ ওখানে তো সবাই মিলে খেলা দেখতেছে, কেমন করতেছে? সে তো আমরাও জানি যে কেমন করতেছে। ওই যে বললাম ধারাভাষ্যের মতো দিচ্ছে কুইন আর কাভান। আরো ওই ট্রফি জেতার পরে ২ ভাইয়ের ছবি পোস্ট করে দুজনই কমন ক্যাপশন লিখছে, কিং অফ সাউথ এশিয়া। ও এবং তারা তাদের বন্ধু-বান্ধব নিয়ে ফিলাডেলফিয়ার পুরো টিম একসঙ্গে বসে খেলা দেখছে। সেই ছবিও আবার পোস্ট করছে যে তারা সেলফি তুলছে। ওই পিছনে স্ক্রিনে দেখা যাচ্ছে ভাইয়েরা উল্লাস করতেছে, সেখানে ফিলাডেলফিয়ার খেলোয়াড়রা বসে খেলা দেখতেছে সেটা পোস্ট করছে। কিন্তু তার মধ্যে একটা ছোট্ট, ছোট্ট কষ্টের কথা ছিল, ছোট্ট কষ্টের কথা। আমাদের খুব চাওয়া ছিল, আমাদের খুব স্বপ্ন ছিল যে রোনান, ডেক্লান একসঙ্গে খেলবে। তা তো হচ্ছে না। সেমিফাইনাল পর্যন্ত তো ডেক্লান একটা ম্যাচে ৮ মিনিট মাত্র টাইম পেল। শেষ পর্যন্ত সেই স্বপ্নটাও পূরণ হলো এবং ডেক্লান কি খেললো! ডেক্লান তো বুঝাইয়া দিল যে সে সম্ভবত রেগুলার টাইম পেলে সে প্লে মেকিং এর জায়গায় বোধহয় রোনানরেও ম্লান করে দেবে। শেষ পর্যন্ত আমরা বুঝলাম যে সুলতানা শুধু স্বপ্ন দেখেন নাই। সুলতানের স্বপ্নটা পৃথিবীর ২ টো মহাদেশে ছড়ায় দিছেন। একটা মহাদেশে পৃথিবীর বিশ্বকাপ খেলুড়ে একটা দেশে ২ টো নাতিকে ফুটবলে পাঠাইছেন। সেটা হয়তো তার বাবা-মার কৃতিত্ব। কিন্তু স্বপ্নের বীজটা রাখছিলেন নিজের দেশের জন্য। যে বীজে ভর করে ২ টো ছেলে ৭ সমুদ্র পার হয়ে দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা পার হয়ে ওই মার্কিন দেশ, ওই আমেরিকান ড্রিম ছেড়ে সুলতানাস ড্রিম পূরণ করতে চলে আসছে। যে সুলতানাস ড্রিমের কথা বহু আগে রোকেয়া সুলতানা লিখছিলেন, সেই সুলতানাস ড্রিম পূরণ করতে আমেরিকান ড্রিম ছেড়ে চলে আসছে। এর চেয়ে বড় পাওয়া একটা দেশের জন্য কি হয়? এই সুলতানা আলমকে ডেকে একটা জাতীয় সংবর্ধনা দেওয়াটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে না? রোনাল্ড, ডেক্লান ওরা জাতীয় দলকে কি দেবে এটা আমার জানাটা জরুরি না। কিন্তু এই যে দুটো বাচ্চাকে আ সবুজের স্বপ্ন দেখানো, শেকড়ের স্বপ্ন দেখানো, দেখায় ৮৬ বছর বয়সে লাঠিতে ভর করে তাদের সঙ্গে ওই জাতীয় দল পর্যন্ত পৌঁছানো। এজন্য এই নারীটি একটা জাতীয় সংবর্ধনা ডিজার্ভ করেন। সেটা সরকার দিক বা না দিক তাতে কি আছে? আমরা সবাই মিলে আসেন না, উনাকে একটা সংবর্ধনা দিয়ে ফেলি। অন্তত মনে, মনে সেরকম একটা দিনের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।